মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে হেনস্থা। এবার মব সৃষ্টিকারী দুজন হেনস্থাকারী সমন্বয়ককে গ্রেফতার করলো সেনাবাহিনী। গতকাল সকালে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরো অনেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্ম। ফাটাবাসের চিপায় পড়া বলতে যে একটা কথা আছে, তার প্রকৃত উদাহরণ হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসতে প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের ক্ষমতায় জুড়ে বসে তিনি এখন ফাটাবাসের চিপায় আটকে গেছেন। একই সাথে আটকে গেছে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত এনসিপির নেতারা। আমরা ৭১ গণহত্যার জন্য মাফ করবো না, আমরা ২৪ গণহত্যার জন্য মাফ করবো না। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে, এত মাথা সোজা করতে পারবেন না। দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইউনূস সরকার গেরাকলে পড়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরিয়ে দেওয়া হতে পারে। সরাসরি উপদেষ্টা পদ থেকে এখনো সরানো হয়নি, এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে আছেন, ইটস ট্রু, বাট সরিয়ে দেওয়ার সকল বন্দোবস্ত রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি। চলুন। ফাটাবাসের চিপায় পড়া বলতে যে একটা কথা আছে, তার প্রকৃত উদাহরণ হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসতে হাসতে প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের ক্ষমতায় জুড়ে বসে তিনি এখন ফাটাবাসের চিপায় আটকে গেছেন। একই সাথে আটকে গেছে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত এনসিপির নেতারা। শারীরিকভাবে দেশ থেকে উড়াল দিলেই যে সেফ এক্সিট হয় না, বরং আইনিভাবে সেফ এক্সিট পেলে তাকে প্রকৃত সেফ এক্সিট বলা হয়। এখন তিনি তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এক অনুসন্ধান বলছে আইনিভাবে কলঙ্কমুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছেন ডক্টর ইউনূস ও তার নিয়োগকর্তারা। সে কারণে দেশের শীর্ষ একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু ওই আইনজীবী সংবিধান ছুঁড়ে ফেলা, মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের অবমাননা, রিসেট বাটন পুশ সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ থাকায় সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেছেন। ইউনূস ঘনিষ্ঠ আরেকটি পক্ষ বিদেশি আইনজীবীদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু নথিপত্র ও আইনি দিক ঘেটে তারাও আশানুরূপ কোনো ভরসা দিতে পারেননি। সূত্র বলছে ইউনূস তার কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানগুলোর আইনি সুরক্ষা চাচ্ছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। একই সঙ্গে তার শাসনামলের সকল ক্রিয়াকলাপকে বৈধতা দিতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির কথা ভাবছেন তিনি। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনাটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটিও চিরস্থায়ী হবে না, কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমনিটি জারি হলেও পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দেয় এবং খুনিরা আদালতের মুখোমুখি হতে বাধ্য হয়। অন্যদিকে ইউনূসের নিয়োগকর্তা বা এনসিপি নেতারা ইতিমধ্যে প্রকাশ্যে পুলিশ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সহ নানা অপরাধের কথা স্বীকার করেছে। যদিও ইউনূস ক্ষমতায় এসেই তাদের ইন্ডেমনিটি বা দায় মুক্তি দিয়েছে, কিন্তু তার কতদিন স্থায়ী হবে সেটি যেমন একটি প্রশ্ন, তেমনি বিএনপি ক্ষমতায় এসে দায় মুক্তি বহাল রাখলেও পরবর্তীতে কি হবে সেটি আরেকটি প্রশ্ন। ফলে এনসিপি বিএনপিকে বারবার জুলাই সনদকে সংবিধানের উপর রাখার জন্য চাপ দিচ্ছে, যা একেবারে অবাস্তব একটি বিষয়। কেননা ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন এবং সংবিধানকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফলে জুলাই সনদ তফসিল আকারে সংবিধানে সংযোজিত হলেও দায় মুক্তির সুযোগ নেই। অন্যদিকে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের উপর সম্মতি জ্ঞাপন করেছে মাত্র। আইনিভাবে সেটিকে বড়জোর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিবেচনা করা হতে পারে, কোনো ক্রমেই তা অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচিত হবে না। কাজেই সুপ্রিম কোর্টও আইনি দিক থেকে কোনো জটিলতায় রাখেননি, বরং ইউনূস নিজেই জটিলতা সৃষ্টি করেছেন। কতিপয় বিদেশি নাগরিককে বাংলাদেশের উপদেষ্টা বানিয়ে চূড়ান্ত আইনি লঙ্ঘনের অনন্য নজির সৃষ্টি করেছেন। ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তিনি আরেক দফা জটিলতার মধ্যে পড়বেন। আবার বাংলাদেশের প্রশাসন যদি ইউনূসকে শারীরিকভাবে সেফ এক্সিট দিয়ে দেয়, ভবিষ্যতে তারাও রক্ষা পাবে না, কেননা রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহ্য হিসেবে বিবেচিত গণভবন রক্ষা করতে প্রশাসন কোনো ভূমিকা রাখেনি। এই নিয়ে তারাও আইনি জটিলতার মুখোমুখি হবেন। এদিকে রাষ্ট্রপতির একটি আদেশের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিজের কোনো বৈধতা নেই। তার এই বিচারিক প্রক্রিয়া আদৌ কি বৈধ হবে, এ নিয়ে তিনি ব্রিটিশ আইনজীবী ও অপরাধ আদালতের নিয়োগকৃত উপদেষ্টা টমি ক্যাটম্যানের দ্বারস্থ হলেও তিনি কিছু বলতে পারেননি। সবকিছু মিলিয়ে চারিদিক থেকে বেসামাল হয়ে পড়েছেন ডক্টর ইউনূস। ক্ষমতার হালুয়া খেতে এসে শ্যামরা কিনা কুলরাতি অবস্থায় পড়ে বেসামাল ইউনূস এখন। ৭১ গণহত্যার জন্য মাফ করবো না, আমরা ২৪ গণহত্যার জন্য মাফ করবো না। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে, এত মাথা সোজা করতে পারবেন না। যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে পারবেন না আপনারা, এটা যায় না আপনাদের সাথে, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি ক্ষমাই হয়ে যায়
তাহলে ৭১-এর গণহত্যার জন্য যদি ক্ষমাই পেয়ে যায়, হ্যাঁ সব মাপ পেয়ে গেছে, তাহলে দুদিন পরে বলবো ২৪-এর গণহত্যার জন্য মাপ সব মাপ, কোনো কিছু দরকার নাই। দেখুন গতকালকে ডিআরইউতে যে ঘটনা ঘটেছে, ছেলের বয়সী একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী, সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে। এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি, শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না, যে একটা নাতির বয়সী একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলার নিয়ে টানাটানি করছে, হেনস্থা করছে, জোর করে টেবিল থেকে উঠাচ্ছে, জোর করে টেবিলে বসাচ্ছে, মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে। এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায়? এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয়। গতকালের প্রোগ্রাম ডিআরইউ এর যে প্রোগ্রাম, এটা যদি অবৈধ প্রোগ্রামই হয়, সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারতো, অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না, এই ধরনের একটা, অথবা সেখানে আগে থেকে পুলিশ এসে এখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে করে ব্রিফিং না হতো। আমার কথা হলো, এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি? দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইউনূস সরকার গেরাকলে পড়েছে। আপনাদের মনে আছে মে মাসে কিন্তু তেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যখন নাকি যমুনা ঘেরাও ছিল বেশ কয়েকদিন, এবং ইশরাক হোসেনের নেতৃত্বে ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে শপথটা নেওয়াকে কেন্দ্র করে একটা পরিস্থিতি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তেমন অভিপ্রায় প্রকাশ করেছিলেন, কিন্তু দ্রুত গতিতে সেটি উপদেষ্টা পরিষদের অন্যরা সামাল দেয়, বিএনপিও পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন কিন্তু আবার আরেকটি পরিস্থিতি হয়েছে। গতকালকেই দুটা পরিস্থিতি নিশ্চয়ই সরকারকে ভাবিয়ে তুলছে। একটা হলো যে একযোগে তিনটা মব তৈরি হয়েছে। একটা রিপোর্টার সিংড়িতে ফজলুর রহমানকে ঘিরে, সেখানে যেভাবে মব করে ভেঙে দেওয়া হলো সেই সভা, আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশে মত প্রকাশের সভা সংগঠন করার কোনো অধিকার নেই? এই একটা প্রশ্ন উঠবে। আরেকটি প্রশ্ন উঠবে যে যেভাবে দিনাজপুরে মব তৈরি করা হলো, আনন্দ রিসোর্টে হামলা করা হলো, সেখানে একটা দরগা শরীফ পুড়িয়ে দেওয়া হলো, তাহলে ধর্মীয় স্বাধীনতা বলে কি কিছু নাই? অন্যদিকে টাঙ্গাইলের মাফ করবেন, গাজীপুরের শ্রীপুরে যেভাবে সুমন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনায় নিল, অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরেও সেই মবটা ঠেকানো গেল না, এই গেল এক পরিস্থিতি। অন্যদিকে কালকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পর কেবলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করলো বিএনপি, বাকি দেখেন জামাত ইসলাম, এনসিপি। জামাত ইসলাম পরিষ্কার বলল যে এটা বিভ্রান্তিকর এবং হতাশা, কেননা এখানে পিআর এর কথা নেই, কিভাবে নির্বাচন হবে তার কোনো কথা নেই, জুলাই সনদ বাস্তবায়নের কথা নেই। আর এক দফা উপরে উঠে এনসিপি বলল যে এটা পরিষ্কার প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। তাহলে এনসিপির এই রিয়াকশনটা সাংঘাতিক, কারণ এনসিপি মনে করে এখন যে সরকার, সেই সরকার তাদের আন্দোলনের ফসল। ডক্টর ইউনূসকে তারাই টেলিফোন করে ফ্রান্স থেকে আনালেন দেশে, এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হলেন, এবং তার ব্যাপারে অন্য কারোরই আপত্তি ছিল না। ফলে এইরকম একটি সমর্থন, তারপর পরে ছাত্রদের ৩ জন উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তাদের সংযুক্তি থাকা, সব মিলায় এই অবস্থান থেকে হঠাৎ করে শিফট করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই কথাটা তোলাটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তাহলে কি ইউনূসের পাশে বিএনপি ছাড়া কেউ নেই? জামাত এবং এনসিপির যে দাবি, সেই দাবি কিভাবে পূরণ হবে? সংবিধানে হাত দিতে হবে, গণপরিষদ গঠন, তারপরে গণভোট আয়োজন, এগুলোর ব্যাপারে পরিষ্কারভাবে বিএনপি বলছে যে এগুলি করা যাবে না। কেবলমাত্র যে জুলাই সনদে যে সব বিষয়ে সবাই অঙ্গীকার করেছে সেটি অধ্যাদেশ আকারে জারি করা যাবে, কিন্তু যা কিছু হবে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট সেটি করবে। তাহলে এইরকম বিপরীতমুখী অবস্থানে এসে যখন নাকি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলো, তখন যে এরকম উচ্ছ্বাস আরো নিশ্চিত হওয়া যে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি তাদেরকে উপেক্ষা করে নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবেন? এই সংকটের শেষ কোথায়? তিনি কি যদি ডাক দেন এই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সংকটের সময় যেভাবে ডেকেছেন, তারা কি শুনবেন? তারা শুনবেন না। এখানে বড় প্রশ্ন হচ্ছে ক্ষমতা। জামাত মনে করে যদি পিআর সিস্টেম হয় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে, আর এনসিপি মনে করে যদি বড় ধরনের একটা মৌলিক পরিবর্তন হয়, পুরো সংবিধান পাল্টানো যায়, তাহলে এক ধরনের যে পরিস্থিতি তৈরি হবে তাতে জনমত তাদের পক্ষে আসবে এবং একটা নির্বাচনী জোয়ার তারা তুলে জিততে পারবে। যদিও সেই অবস্থান থেকে অনেক দূরে পিছিয়ে গেছে এনসিপি, কিন্তু তারপরে তো এনসিপি মনে করে যে এত বড় একটা গণঅভ্যুত্থানের পর যদি একটা নির্বাচনে যদি তারা ক্ষমতায় না আসতে পারে, এটা এক ধরনের তাদের নৈতিক পরাজয়। সব মিলায় এনসিপি এবং জামাতের যে হিসাব নিকাশ, জামাত মনে করছে যদি পিআর সিস্টেমে হয় তাহলে তারা ক্ষমতায় চলে আসতে পারবে, তাদের যেই পরিমাণ ভোট পড়বে তাতে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এগুলো যোগ করে তারা
সরকার গঠন করতে পারবে কয়েকটা দলের সহায়তায়। ফলে তারাও একটা অন্যতম ভাগিদার। এখন যেহেতু ক্ষমতার প্রশ্ন, এখানে কেউ কি ছাড় দেবে? বিএনপি ছাড় দেবে? বিএনপি কি মেনে নেবে পিআর সিস্টেম? তারা জানে যে পিআর সিস্টেমে যদি নির্বাচনটা হয় তাহলে তাদের সরকার গঠনের কোনোই সম্ভাবনা নাই, বা করলেও যেভাবে মানে যে পরিস্থিতি দাঁড়াবে তাদের যে কোনো সময় সরকার ভেঙে দিতে পারে। তো এইরকম ঝুঁকিটা বিএনপি কেন নেবে? বিএনপি মনে করে যে গতানুগতিক যেই নির্বাচন, আসন ভিত্তিক নির্বাচন, সেই নির্বাচন হলে তারা মানে জয়যুক্ত হবে। তো এই পরিস্থিতিটা একদিকে হচ্ছে ভাবমূর্তির ব্যাপার, যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশও হইতে পারে না সেখানে, গোল টেবিল আলোচনা, যে গোল টেবিল আলোচনায় ডক্টর কামাল হোসেনের মতন লোক যেখানে অংশ নেওয়ার কথা, তারপরে আরো এই যে জেডাই খান পান্না, তারপরে মাহবুব কামাল, আবুল শহীদ খান, সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, মেজবা কামাল, এই ধরনের যারা, তাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডে তারা কোনোভাবেই সাপোর্ট করে না, বরং গত 15 বছরে তারা লাগাতার ভাবে বক্তব্য দিয়ে গেছে। কিন্তু আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে তারা এখন আওয়ামী দর্শক হিসেবে পরিগণিত হচ্ছে এবং তাদের কোনো সভা সংগঠন করার অধিকার নেই। তাহলে আওয়ামী লীগের তো নেই, তাহলে আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন রাজনৈতিক দলগুলো তাদেরও নেই। এটা আন্তর্জাতিক অঙ্গনে যখন কি প্রশ্নগুলো উঠতে থাকবে তখন তার কি জবাব হবে? উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরিয়ে দেওয়া হতে পারে। সরাসরি উপদেষ্টা পদ থেকে এখনো সরানো হয়নি, এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে আছেন, ইটস ট্রু, বাট সরিয়ে দেওয়ার সকল বন্দোবস্ত রেডি। এখন সরিয়ে দেওয়া বলতে তাদেরকে বলা হবে না যে তোমরা চলে যাও, তাদেরকে বলা হবে যে তোমরা পদত্যাগ করো। এর মানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, জাতি কিন্তু এটা দেখবে না, পদত্যাগ করতে বলা হবে। সাধারণত বাংলাদেশে বরখাস্তের একটা সিস্টেম হচ্ছে পদত্যাগ করতে বলা। যেমন সে ডাক্তার মুরাদকেও কিন্তু শেখ হাসিনা বরখাস্ত করেনি, তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল। তো আপনারা দেখবেন মাহফুজ, আসিফ এরা পদত্যাগ করেছে, কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিতরে কিছু খবর পাস করতে দেওয়া হচ্ছে না। কারণ তাদের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকুক মাহফুজ, আসিফের, তারা বিপ্লবের পক্ষের শক্তি, বিপ্লবকে একদম বিক্রি করে দেওয়া অথবা তাদের জীবন বিপন্ন করা, যে আগামীতে কেউ ক্ষমতা এসে তাদের পুলিশ হত্যা মামলা আসামি করে ফাঁসি দিতে পারে, এইটা অ্যাটলিস্ট তারা হতে দিবে না। কিন্তু ইউনূস সরকার পুরোপুরি বিক্রি হয়ে গেছে। তারা বিএনপিকে ক্ষমতায় অবৈধভাবে এনে দিতে রাজি হয়েছে এবং জুলাইকে পুরোপুরি খেয়ে দিয়েছে। জুলাই এখন আর ইউনূস সরকারের হাতে নিরাপদ নয়, জুলাই টিকবে রাজপথে, সরকারের মাধ্যমে নয়। এই জন্য মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সরকার উপদেষ্টা পরিষদে থাকা এই টোটাল বিএনপি পন্থী উপদেষ্টা পরিষদের জন্য অনেকটা বিব্রতকর। যেমন তারা স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে, এখনো চায়, কিন্তু বলতে পারছে না বা বলে তেমন লাভ হচ্ছে না। এমনকি তাদের মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজও করতে দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয় ভিত্তিক বা বিভিন্ন সরকার ভিত্তিক বিভিন্ন কমিটি আছে, এবং গুরুত্বপূর্ণ অনেক কমিটি থেকে অলরেডি মাহফুজ এবং আসিফকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ভিতরকার তথ্য। আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ে কিছু কাজ তিনি করেন, সেটা তাকে করতে দেওয়া হচ্ছে না। যেমন মিনি স্টেডিয়াম নির্মাণের কিছু কাজ আছে যেগুলো নানানভাবে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে তিনি ইচ্ছা মতো করছেন, অথবা যে আমলাতান্ত্রিক যে লাল ফিতার দৌরত্ব আছে তাতে তো সাধারণ মানুষ ভুক্তভোগী হয়, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার শিকার উপদেষ্টা নিজে, মন্ত্রী নিজে, তাদের কার্যক্রম বিভিন্নভাবে আটকে রাখা হয়। আসিফ মাহমুদ যে কাজটা অনেক আগে পাশ করে নিতে চেয়েছেন বা মিনি স্টেডিয়াম কেন্দ্রিক বাড়াতে চেয়েছেন চাহিদার আলোকে, এগুলোকে বলা হচ্ছে সরকারের ভিতর থেকে না না এগুলো আসিফ নির্বাচন করবেন, এই নির্বাচনী প্রচারণা নানান কিছু। এক কথা যদি বলি, তাদেরকে সরিয়ে দেওয়ার সব বন্দোবস্ত সম্পন্ন। ইউনূস নিজেও এখন তাদেরকে নিয়ে বিব্রত। এই ইউনূস তাদেরকে নিয়ে একসময় অনেক গর্ব করতেন, না যে আমাকে তো এরাই নিয়োগ দিয়েছে, ছাত্রদের তরুণদের উপর নির্ভরশীল, ছাত্র তরুণরা এই করবে সেই করবে। কিন্তু এখন প্রফেসর ইউনূস এদেরকে নিয়ে বিব্রত। কিন্তু বিব্রত হলেও আমাদের জন্য এই সুখবর হচ্ছে নতুন বাংলাদেশ হবেই, এবং সেই নতুন বাংলাদেশ গঠনে ইউনূস ব্যর্থ হলে অন্য কেউ করবে, এবং আসিফ মাহফুজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসিফ মাহফুজরা কোনো না কোনো ভাবে রোল প্লে করবেই। সরকারের থেকে তারা চেষ্টা করেছে, তাদের মধ্যে দুর্বলতা আছে, আমি বারবার স্বীকার করছি, এমনকি দুর্নীতি অব্যবস্থাপনা আছে, এটা সবার মধ্যে আছে। এখন সরকারের থেকে যেহেতু তারা পাচ্ছে না নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, তারা অন্যভাবে হলেও করবে, এছাড়া এদের কোনো উপায় নেই। সরকারের ভিতরে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়ে তারা ম্যানেজ কিছু বলতে পারছে না, বা চুপ, ম্যানেজ বা চুপ যাই বলে। কিন্তু নতুন বাংলাদেশ গঠনের ওদের যে কমিটমেন্ট, এই জায়গাটা থেকে ওরা আদৌ সরে আসেনি। মন্ত্রী পরিষদে বসে না পারলে রাজপথে তাদেরকে দেখবেন। মাহফুজ আলমের একটা বক্তব্য, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, উপদেষ্টা মাহফুজ। এবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই তো নতুন বাংলাদেশ, আর সেটা তো কোনো লক্ষণ আমরা দেখছি না। আমরা তো দেখছি উল্টো পথে হাঁটছে দেশ। আমরা তো দেখছি হাসিনার আমলের চাইতেও খারাপ অবস্থার সামনে হবে।
দেশে পিসফুল পাওয়ার ট্রান্সফারের কোনো উপায় আগামী 20 বছরে আছে কিনা সন্দেহ আছে। জনগণের ভোটে যারা জেতার সম্ভাবনা তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। যেই দেখবে যে ডাকসুতে শিবির জিতছে, ডাকসু বানচাল করো, অমুক জায়গায় জামাত জিতবে, যেভাবে এটা ঠেকাও, পদ্মর অন্তরালে খেলা খেলো, স্বাভাবিক গণতান্ত্রিক খেলা এগুলো বন্ধ করো। তো সেখানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে? জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার তো কিছুই তো হচ্ছে না। এর মানে উদ্দেশ্য এটা, এখন ওরা চেষ্টা করেছে, পারেনি, কিন্তু অন্যভাবে হলো করবে। তো আমি দেখতে পাচ্ছি সমাধান রাজপথে। তো যদি দেখবেন যে সরিয়ে দেওয়ার কারণে হোক আর তারা নিজেরা চলে আসার কারণে হোক, আসিফ মাহফুজকে রাজপথে আপনারা দেখবেন, এবং রাজপথে এসে তারা সরকারের ভেতরকার অনেক গোপন বিষয়, কারচুপির বন্দোবস্তের অনেক বিষয় ফাঁস করে দিবে, তখন খেলা আরো জমবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হলো বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, এখান থেকে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেলে একা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।